এদিকে সন্ধ্যার পরেই আওয়ামী লীগের চূড়ান্ত খেলা শুরু। এবার ফাঁস হলো গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের ভয়ানক ফোন আলাপ। ঢাকার মানুষকে শান্তিতে ঘুমাতে দিব না বলে ঘোষণা দিলেন তিনি। এদিকে এই মাসের মধ্যেই ডক্টর ইউনূসকে উৎখাত করার ভয়ানক প্ল্যান ফাঁস হয়েছে। আমাদের কথা স্পষ্ট, যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হারিয়ে গিয়েছিলেন। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি যে শুধু একাই হারিয়ে গেছেন তা নয়, তার পুরো উপদেষ্টা পরিষদ, তার প্রশাসন, তার সরকার, পুলিশ, সেনাবাহিনী একযোগে সব উধাও। হঠাৎ ডক্টর ইউনূসের বিরুদ্ধে, ডক্টর ইউনূস সরকার বা সামগ্রিকভাবে সবার বিরুদ্ধে নয়, বা আওয়ামী লীগ বিরুদ্ধে সবার বিরুদ্ধে নয়, স্পেশালি খাসতান ডক্টর ইউনূসের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র চেষ্টা চলছে। নেপথ্যে কারা শুনলে অবাক হবেন। বিষয়টা নির্ঘাত অন্তর্বর্তী সরকারকে একটা মেসেজ ক্রিয়েট করা। হাসিনার মুখ থেকে শুনুন কিভাবে ডেনমার্কের সরকারের কাছে ইউনুস সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য সে পরামর্শ দিচ্ছে। দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি সংবাদ আপনারা দেখতে চলেছেন, তাই সবাইকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ জানাবো সবাই আজকের সংবাদটি খুবই খেয়াল দিয়ে দেখবেন। দর্শক, আওয়ামী লীগের সম্পূর্ণ খেলা কিন্তু তারা শুরু করে দিয়েছে। যতই ডক্টর ইউনূস তার পুলিশ প্রশাসন দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে, সেনাবাহিনী দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছে, ততই কিন্তু আওয়ামী লীগ উল্টো আচরণ শুরু করছে। দর্শক, এবার গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ফোন কল ফাঁস হয়েছে একটা গ্রুপে। সেখানে বলেছে যে আওয়ামী লীগের লোকজন যদি বাংলাদেশে বা ঢাকায় শান্তিমতো না থাকতে পারে, তাহলে সারা বাংলাদেশের কোনো মানুষই শান্তিমতো থাকতে পারবে না। তার মানে তারা অরাজকতা সৃষ্টি করার জন্য সম্পূর্ণভাবে রাজপথে নেমে পড়েছে। দর্শক, চলুন আমরা সেই কল রেকর্ডটি শুনবো, পাশাপাশি খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানবো আজকের ভিডিওর মাধ্যমে। আশা করি সঙ্গেই থাকবেন, আর এ বিষয়ে আপনার মতামতটি করবেন এবং লাইক দিয়ে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো দর্শক, চলুন আমরা স্ক্রিনে বিস্তারিত দেখে আসি। আমাদের কথা স্পষ্ট, যে রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। আমাদের চূড়ান্ত ডিসিশন, যেই রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না, সেই রাজধানীর মানুষের ঘুম আল্লাহ দিবে না। আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি। আমাদের ডিসিশন, আমাদের মূল ব্যক্তি, আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে, আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেটা করব। আমি আপনাদেরকে একটা অনুরোধ রাখবো, আপনারা আমাদের চূড়ান্ত খেলার মধ্যে, চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে, চূড়ান্ত স্বাধীনের মধ্যে যে যেখানে যে অবস্থায় থাকবেন, নিজে এবং নিজের পরিবার, নিজের শুভাকাঙ্ক্ষীকে নিয়ে আপনারা আসবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হারিয়ে গিয়েছিলেন। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি যে শুধু একাই হারিয়ে গেছেন তা নয়, তার পুরো উপদেষ্টা পরিষদ, তার প্রশাসন, তার সরকার, পুলিশ, সেনাবাহিনী একযোগে সব উধাও। এমনকি ঢাকার মিডিয়া, সিভিল সোসাইটি, অন্যান্য রাজনৈতিক দল কোনো কিছুকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় 48 ঘন্টা পর যখন বিদেশি কূটনীতিকরা জানতে চাইলেন, হ্যালো, ইজ দেয়ার এনি গভর্নমেন্ট, আপনি কি আছেন, সরকার কি আছে এই দেশে, আচ্ছা এই যে উন্মাদনা চলছে সারা বাংলাদেশে, এটা কতদিন চলবে, কতক্ষণ চলবে, তখন ঘুম থেকে তখন যেন হুঁশ হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের, শান্তিতে নোবেল বিজয়ী। তিনি তড়িঘড়ি করে একটি বিবৃতি দিলেন। পররাষ্ট্র উপদেষ্টা তিনিও কথা বললেন, এবং দুজনেই এই যে উন্মাদনা সারা দেশে, এই যে অরাজকতা সারা দেশে, সেটি বন্ধ করতে বললেন না, তার বিরুদ্ধে শাস্তি দেওয়ার কথা বললেন না, সেটি থামানোর কোনো উদ্যোগ নিলেন না। তিনি বললেন শেখ হাসিনা বক্তৃতা করেছেন, সে কারণে তার প্রতিক্রিয়া হিসেবে এগুলো হয়েছে। আচ্ছা, শেখ হাসিনা বক্তৃতা করতে পারবেন না কেন, যদিও সেটি ভিন্ন আলোচনা, তবু এই প্রসঙ্গে প্রশ্নটা তো তোলা যায়, এই প্রশ্নটা তো আসে। আর শেখ হাসিনা বক্তৃতা করলেই সারা দেশে তার দলের নেতা কর্মীদের বাড়ি ঘর সব ভেঙে ফেলা যাবে, সেটি জায়েজ হয়ে যায়, এবং সেটি একটি রাষ্ট্রের যিনি সরকার প্রধান তিনি সেই অ্যাপ্রুভাল দিচ্ছেন। আমরা জানি 5ই আগস্টের পরেও তিনি একই অ্যাপ্রুভাল দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটি হচ্ছে ক্ষোভের কারণে 32 নম্বর ভেঙে ফেলেছে, ক্ষোভের কারণে এটা হয়েছে, ক্ষোভের কারণে সেটা হয়েছে। এমনকি সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে যখন নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক প্রশ্ন করেছিলেন, তখনও তিনি বলেছিলেন না না না, ওরা সংখ্যালঘু না, ওরা আওয়ামী লীগ। ক্ষোভের কারণে একটা মানুষ আর একটা মানুষকে মেরে ফেলতে পারে, একটা মানুষ আর একটা মানুষের উপর হামলা করতে পারে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের যিনি এখন প্রধান, তিনি এবারও বিবৃতি দিয়ে ঠিক সেই অ্যাপ্রুভাল দিলেন। ফলে যা হবার তাই হয়েছে, উন্মাদনা আরো ছড়িয়েছে, থামেনি। আবার বিদেশিদের ফোন, ভাই এটা থামবে কবে, এটা কি থামবে নাকি? তারপর তিনি যখন আরেকটি বিবৃতি দিলেন, সেই বিবৃতিটা কিরকম, ওই যে আমরা স্কুলে কলেজে পড়ার সময় ঠাট্টা করে বলতাম না, ওই যে শান্তিনিকেতনী ভাষা, এই গরু সর বলছি নইলে ফুল ছড়ি মারবো কিন্তু, অনেকটা এরকম। তিনি বললেন হাসিনার সম্পত্তি বা এইসবের উপর হামলা করা যাবে না। আচ্ছা বলেন, কোনো ঘটনা ঘটলে, কোথাও সন্ত্রাস হলে, খারাপ কিছু হলে সেটি নিন্দা জানায়, প্রতিবাদ জানায় কারা? রাজনৈতিক দল। তার প্রতিবাদ জানায়
সিভিল সোসাইটি, তার প্রতিবাদ জানায় এনজিও, সাধারণ মানুষ। কিন্তু রাষ্ট্রের সরকার প্রধানের কাজকে প্রতিবাদ জানানো? সরকার প্রধানের কাজ হচ্ছে ব্যবস্থা নেওয়া, পদক্ষেপ নেওয়া, নির্দেশ দেওয়া। এই যে 2 দিনের ব্যবধানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনটি বিবৃতি তিনি দিলেন, সেই তিনটি বিবৃতির কোথাও কি কোনো নির্দেশ ছিল, ব্যবস্থা নেওয়ার কথা ছিল, হুঁশিয়ারি ছিল? তিনি কি তার প্রশাসনকে মুখ করিয়েছেন যেগুলো বন্ধ করো, এগুলো থামাও, এগুলো দুর্বৃত্ত, এদেরকে গ্রেফতার করো? না, তিনি সেটি করেননি। কেন করেননি? কারণ তিনি সেটাকে অ্যাপ্রুভাল দিয়েছেন। এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিটাকে, ক্রিমিনাল অফেন্সটাকে রাষ্ট্র অ্যাপ্রুভাল দিয়েছে। ফলে সঙ্গত কারণে যারা বলেন, অনেকে বলেন যে এটা ছিল একটা স্টেট স্পন্সর টেরোরিজম, তাদের সঙ্গে তর্ক করা যায় না, তাদের সঙ্গে ভিন্ন মত পোষণ করা যায় না, কারণ রাষ্ট্র এরকম একটা ভাববার মতো পরিবেশ তৈরি করে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি তো ওনার কর্মকাণ্ডের জন্য কারাগারে যাবেনি। ওনাকে যদি কেউ কারাগারে প্রেরণ নাও করে, তাহলে বাংলাদেশের যে সাধারণ জনগণ তারাই তার শাস্তির চূড়ান্ত ব্যবস্থা করে নেবে। এখন কথা হলো যে জেনারেল ওয়াকার আসলে কি বেইমানিটা করছেন। মূলত বৈষম্য বিরোধী আন্দোলনের একটা সময় এই আন্দোলনটা কিন্তু স্তীমিত হয়ে যায় এবং এরই প্রেক্ষাপটে 23শে জুন জেনারেল ওয়াকার বাংলাদেশ সেনাবাহিনীর পদ গ্রহণ করেন। মূলত তার পরপরই আন্দোলনের মোড়টা ঘুরে যায় এবং ধারণা করা হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ বলেন বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উনার সাথে সব থেকে বড় বেইমানিটা করেন এই জেনারেল ওয়াকার। সব ধরনের অপকর্মগুলি করছে। চট্টগ্রামের সেই বিখ্যাত একটা গলি যেখানে ইসকনের অনেক মতাদর্শীরা থাকেন, সেই গলিতে তারা লুটপাট চালিয়েছে, সেই গলিতে তারা ব্যাপক ধরপাকড় চালিয়েছে, কারেন্ট ইলেকট্রিসিটির লাইন বন্ধ করে দিয়েছে এবং সেখানকার যে সিসিটিভির ফুটেজ সেগুলো তারা ধ্বংস করে ফেলছে, সেই সিসিটিভি ভেঙে ফেলছে। তো এগুলা কিন্তু আসলে কোথাও না কোথাও রেকর্ড থাকে এবং এর দায়ভার জেনারেল ওয়াকারকে নিতে হবে। তো এ ধরনের একজন মানুষকে বহির্বিশ্বে কখনোই আশ্রয় দেবে না, এটা নিশ্চিত। আর বাংলাদেশের যে সরকারই আসুক তারা কিন্তু এটা বিচার করবে, কারণ আন্তর্জাতিক চাপ কিন্তু অবশ্যই সেই সরকারের উপরে পড়বে। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার যদি আসেন, উনি তো আসবেনই, আমি বলতেছি উনি যদি আবার প্রধানমন্ত্রী হয়েই ফিরেন, তবে তার বিচার হবে সব থেকে দ্রুত এবং জেনারেল ওয়াকার কোনোভাবেই এই এত অকর্মের থেকে উনি এসকেপ করতে পারবেন না, এটা কখনোই সম্ভব না। বিচার হবেই এবং সাথে আমাদের সুদখোর মহাজন ডক্টর মোহাম্মদ ইউনূসের বিচার তো হবেই। স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা করেন, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না, সবাইকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বৈঠকের একাধিক সূত্রে যৌথ বাহিনীর নামে এই অভিযান পরিচালনার কথা বলা হলেও কোনো বাহিনীরই এ ধরনের অভিযান পরিচালনার ইচ্ছে নেই। বিশেষ করে 2001 সালের অপারেশন ক্লিন হার্ট নিয়ে পরিচালনা করে সেনাবাহিনী যে দুর্নাম কুড়িয়েছিল, সেটিতে তারা কখনোই ফিরে যেতে চায় না। তখন সেনাবাহিনী বিভিন্ন জায়গায় যাদের আটক করে তাদের মধ্যে অন্তত 40 জনের বেশি হেফাজতে মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক সময়ে যৌথ বাহিনীর অভিযানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, এ নিয়ে চাপের মুখে পড়েছে সেনাবাহিনী। ফলে নতুন করে এ ধরনের অভিযান পরিচালনা করলে আরো নেতিবাচক ঘটনার আশঙ্কা থেকে যাবে। এমনিতেই ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়ি ঘুরিয়ে দেওয়ার চাপ সামলাতে হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার। বিষয়টি নিয়ে দেশে বিদেশে চলছে সমালোচনার ঝড়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে বড় করে এসেছে মবের রাজত্বের কথা। হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে মবের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার। এমন অবস্থায় বাড়িঘরে হামলার ঘটনায় যাদের দিকে অভিযোগ, তাদের সমর্থনে যৌথ অভিযানে নামার ঘোষণা বিস্মিত করছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের। তাছাড়া সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা এমনিতে দেয়া আছে, বেশ কয়েক দফা মেয়াদ বাড়ানো হয়েছে। এ ধরনের অভিযানে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার বাইরে নতুন কিছু দেওয়ার নেই। তাহলে প্রশ্ন হলো, হঠাৎ করে সরকার কেন লাইন অফ অ্যাকশন ঠিক না করে অপারেশন টেবিল হান্টের বিজ্ঞপ্তি দিল? সূত্রগুলো বলছে এর পেছনে কয়েকটি কারণ আছে। প্রথমত, ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া, সারা দেশে 35 জেলায় আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট ঠেকাতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। এ নিয়ে দেশি ও বিদেশি স্টেক হোল্ডারদের সামনে সরকার উপদেষ্টাদের মুখ দেখানো দায় হয়ে গেছে। এখন তারা একটা অভিযানের মধ্য দিয়ে আওয়ামী লীগের কিছু নেতা কর্মীকে গ্রেফতার করে সহিংসতার জন্য তাদের উপর দোষ চাপাতে চায়। দ্বিতীয়ত, জুলাই আন্দোলনের ছাত্ররা একসাথে আন্দোলন করেছিল, কিন্তু পরে 25টি প্ল্যাটফর্মে তারা ভাগ হয়ে যায়। বৈষম্য বিরোধীদের স্বেচ্ছাচারিতার জন্য তাদের মধ্যে বিরোধ এখন চরমে।
25 প্ল্যাটফর্মের মধ্যে সরকারের পক্ষে আছে মাত্র 3টি গ্রুপ। বাকিদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর ও সাম্প্রতিক সময় হামলা ভাঙচুরে জড়িত ছিল। আওয়ামী লীগ নেতাদের ধরে তাদেরকে বাগে আনার চেষ্টা করতে চায় সরকার, অথচ এই ভাঙচুর লুটপাটের ঘটনা এভাবে চলতে থাকলে দেশ গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন জামাত ইসলামের আমির শফিকুর রহমান। তবে অন্য একটি সূত্র বলছে সরকার বেশি চিন্তিত দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। গত 6 মাসে 1,500-এরও বেশি খুন হয়েছে, পুলিশের উপর হামলার সংখ্যা বাড়ছে, চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ বাড়ছে বিএনপির বিরুদ্ধে। হাইকোর্টে হামলার আতঙ্কে দিনভর কড়া নিরাপত্তা দিতে হয়েছে। এমন পরিস্থিতিতে যাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা দরকার তাদের বিরুদ্ধে আদৌ অভিযান পরিচালনা করতে পারবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের বেশিরভাগ অংশ মনে করে এ ধরনের যৌথ অভিযান আরো বিতর্কিত করতে পারে অন্তর্বর্তী সরকারকে। দেশের মানবাধিকার পরিস্থিতির আরো অবনতি হবে এতে। সাম্প্রতিক সময় বিচার বহির্ভূত হত্যার কয়েকটি অভিযোগে সংকটের মুখে থাকা যৌথ বাহিনীকে ঘিরে উঠতে পারে নতুন প্রশ্ন। তাদের আশঙ্কা এর মাধ্যমে মানবাধিকার পরিস্থিতির আরো অবনতি হবে, আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি সংকটে পড়বে সামরিক বাহিনী। হঠাৎ ডক্টর ইউনূসের বিরুদ্ধে, ডক্টর ইউনূস সরকার বা সামগ্রিকভাবে সবার বিরুদ্ধে নয়, বা আওয়ামী লীগ বিরোধী সবার বিরুদ্ধে নয়, স্পেশালি বেখাস্তান ডক্টর ইউনূসের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র চেষ্টা চলছে। নেপথ্যে কারা শুনলে অবাক হবেন। এই জন্য আমি সবসময় যে আলোচনাটা করি, আমাদের শত্রু মিত্র চিনতে হবে। ইদানিং জামাত যে বক্তব্য দেয়, জমির ব্যবহার করে, তারা প্রোনাউন ব্যবহার করে, শত্রুদের নাম বলে না, একটি বিশেষ দল, একটি বিশেষ গোষ্ঠী, অমুক তমুক, যারা তারা, কিন্তু না, সাধারণ জনগণকে শত্রুদেরকে চিনাতে হবে। আর শত্রুদেরকে চিনাতে হলে স্পষ্টবাদী হতে হবে। এই জন্য কারা ষড়যন্ত্র করছে আমি স্পষ্ট নাম বলবো। দর্শক, সরকার জিনিসটা জানে। এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব তিনি স্পষ্টভাবে বলেছেন ডক্টর ইউনূসকে নিয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে এবং হিউজ অ্যামাউন্টের টাকা পয়সা ইনভেস্ট করা হচ্ছে। আমরা এই খবরটা দেখি, তারপরে নেপথ্যে কারা, কেনই বা ষড়যন্ত্র হচ্ছে, তারা কি চায়, আর কেন ষড়যন্ত্র, এটা ধরতে পারলে আপনি বুঝতে পারবেন যে নেপথ্যে কারা। এই খবরটা দেখি। ডক্টর ইউনূসকে নিয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন 24-এর গণঅভ্যুত্থান ও প্রফেসর ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে। এতে জড়িত রয়েছে ভারতের মিডিয়া। এখন ভারতের মিডিয়া জড়িত আছে, সেটা তো ইন্টারন্যাশনাল অ্যাক্টর, কিন্তু লোকালি কারা এটা চায়? কারা চায় যে ডক্টর ইউনূস না থাকুক, অন্তর্বর্তীকালীন সরকার থাক, কিন্তু ডক্টর ইউনূস আর অন্য দেশে এটা কারা চায়? এই জায়গাটা আমাদের হাত দিতে হবে। ভারত তো একটা প্রকাশ্য শত্রু, এটা তো গোপন কিছু না। ভারত তো প্রকাশ্যেই ভারতের মিডিয়াগুলো প্রোপাগান্ডা চালাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। বিপুল অর্থ আওয়ামী লীগের পাচার করার অর্থের অভাব নেই, তারা তো এগুলো ব্যবহার করবে, তাদেরটা তো আছেই। এবং আপনি দেখে থাকবেন দর্শক, যে হাসিনার আওয়ামী লীগের সমস্ত ক্ষোভ এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে। কারণ এই মুহূর্তে যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে, তাতেও আওয়ামী লীগ খুশি হবে। কেন খুশি হবে? জামাত একটা পলিটিক্যাল পার্টি, আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি। জামাত ক্ষমতায় আসলে জামাতকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মোকাবেলা করবে। হ্যাঁ, জামাত ক্ষমতাসীন হয়ে আওয়ামী লীগের অনেক নেতাকে জেলে দিবে, পিটাবে, ঠিক আছে, এটা সামান্য, এগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। অথবা আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে চাপ দিয়ে জামাতকে এক্ষেত্রে নমনীয় করবে। জামাত তো অলরেডি এমনিতেই নমনীয়, ধানমন্ডি 32 ভাঙা ঠিক না, সব ক্ষেত্রে নমনীয়, আইন নিজের হাতে তুলে নিতে তারা রাজি নয়। অথবা জামাত ক্ষমতা আসলে কোনো চিন্তা নেই, বিএনপি ক্ষমতা আসলে তো খুশি আর খুশি, আওয়ামী লীগের বিজয়। কিন্তু সব সমস্যা হচ্ছে ডক্টর ইউনূস। কারণ আওয়ামী লীগ জানে জামাত ক্ষমতা আসলে আওয়ামী লীগের নিষেধ। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বৃন্দদের, যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরছিল এবং আপনারা শুনছিলেন। দর্শক, এখন এই বিষয়ে আপনার মতামতটি জানাবেন এবং পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। পাশাপাশি দেখছিলেন গাজীপুরের সেই জাহাঙ্গীর আলম, যার নাম, তিনার ফোন আলাপ কিন্তু ফাঁস হয়েছে। রীতিমতো সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে যে কখন কি ঘটিয়ে দেয় এই লোকটি জানা যায় না। খুবই ফাজিল মার্কা লোক ছিল যখন তারা ক্ষমতায় ছিল, এখনও কিন্তু চূড়ান্তভাবে তারা শয়তানি করার চেষ্টা করে যাচ্ছে। দর্শক, এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন এবং পরবর্তী আপডেট যারা পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।